আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছানোর কথা রয়েছে। শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার গভীর রাতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫০ ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। গত ১২ই ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভার কেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর গত ১৫ই ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে এখনও বিক্ষোভ চলছে রাজধানীতে। সকাল থেকে শাহবাগের সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে, তবে সেখানে কোনো দল বা প্ল্যাটফর্মের ব্যানার দেখা যায়নি। চারিদিকে সড়কে ব্যারিকেড দিয়ে খণ্ড খণ্ড বিক্ষোভ চলছে, তবে হাসপাতালের অ্যাম্বুলেন্সের পাশ দিয়ে যেতে দেওয়া হচ্ছে। বিক্ষোভকারীরা নানা স্লোগান দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান করছেন। একটা মানুষকে গুলি করে মারার পরে একটা আসামি সিস্টেম থেকে কিভাবে বের হয়ে ভারতে যায়? আজকে কেন এই প্রতিবাদী জুলাইয়ের নেতা হাদিকে এইভাবে মৃত্যুবরণ করা হলো? এটা যদি সরকার হাদিকে একটু প্রোটেকশন দিত তাহলে আজকে এই মৃত্যু হইতো না হাদির। তো এর মৃত্যুতে আমরা অনেক গভীর প্রকাশ করছি। হাদিকে গুলি করছে, অবিলম্বে এই হত্যাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতা আনতে হবে। জুলাইয়ের ১.৫ বছর অথবা ২ বছর চলে যাওয়ার এই মুহূর্তে ইন্টারিম আমাদের সরকার জুলাই যোদ্ধাদের, জুলাইয়ের সিনিয়র নেতৃবৃন্দদের অথবা দেশের যানবাহন নিরাপত্তা জনগণের জন্য সরকার তেমন কোনো ব্যবস্থা নিতে পারেনি। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাতে এখন যুক্ত আছেন আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সীমান্ত, শাহবাগ বা আশপাশের এলাকায় এখন কি অবস্থা দেখছেন আর বিক্ষোভকারীরা কি বলছেন? সুমনা, গতকাল রাত থেকে কিন্তু শাহবাগে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর থেকে কিন্তু রাজধানী সহ সারা দেশে উত্তাল হয়ে পড়েছে ছাত্র জনতার আন্দোলনে। সে ধারাবাহিকতায় কিন্তু গতকাল রাত থেকে কিন্তু শাহবাগে সেই আন্দোলন চলছে। এখন পর্যন্ত সেই আন্দোলনে উত্তাল হচ্ছে। যত বেলা গড়াচ্ছে ছাত্র জনতা এবং বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা আসছেন সেই শাহবাগে, তারা জড়ো হচ্ছেন এবং কি তারা উত্তাল করে তুলেছেন সেই আন্দোলন। পুরো শাহবাগ এখন অবরুদ্ধ, অর্থাৎ যে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সেই উত্তাল হয়ে পড়েছে সে শাহবাগ মোড়। পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন সহ বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ সেই আন্দোলনে অংশ নিয়েছেন। এছাড়াও জুমার নামাজে ডাকসুর পক্ষ থেকে ঢাবির কেন্দ্রীয় মসজিদে দোয়া করা হবে। তারপরে বেলা ২:৩০টায় সেই শাহবাগের চত্বরে কিন্তু একটি আধিপত্যবাদ বিরোধী সমাবেশ তারা করবেন। সেই সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। এখনও সেই সমাবেশ চলছে। আমি যদি এখানকার আন্দোলনকারী অনেকের সাথে একটু কথা বলতে চাই, এই ওসমান হাদি যে হত্যার যে বিচারের দাবিতে আন্দোলন, সেই আন্দোলনের আপনারা কি করছেন? ওসমান হাদির মৃত্যুটা তো সবাই জানেন, সারা দেশে ইভেন সারা পৃথিবীতে মানুষের হৃদয়ে এটা আঘাত লেগেছে যে ওসমান হাদি একটা উদীয়মান বিপ্লবী ছিলেন, সত্যের দাবি তুলেছিলেন এবং সেই সত্য তার মৃত্যু দিয়ে পৃথিবীর ঘুমকে সে ভেঙে দিয়েছে। এখন যে তরুণ প্রজন্মরা তাকে ধারণ করেন, যারা ধারণ করেন তারা সবাই ওসমান হাদি যেটা চেয়েছিলেন সেটা যেন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। কারণ বিপ্লবের কথা শুধু তার নিজের কমিউনিটির জন্য নয়, তার নিজের সমাজের জন্য নয়, শুধু দেশের বাউন্ডারিতে থাকে না। এই নির্যাতন নিপীড়ন পৃথিবীর যেখানেই হয় না কেন বিপ্লব আস্তে করে অধিক ছড়ায় যায়, যার প্রমাণ আমরা জুলাই বিপ্লবের পরে আরও দেখলাম অন্য দেশেও ঘটনাটা ঘটছে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এখন আমাদের দেশ প্রচণ্ডভাবে হুমকির মুখে আছে। এই ছেলেদের কোনো নিরাপত্তা নাই, যারা বিপ্লবী সংগ্রামী, তাদেরকে যেন নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়
এবং বিপ্লবের সুর যেন আবারও সবার উপরে আসে। আমরা এখন জুলাই একজন যোদ্ধার সাথে একটু কথা বলতে চাই। আপনারা যে জুলাই অভ্যুত্থান অংশ নিয়েছেন, পাশাপাশি এই যে ওসমান হাদির চলে যাওয়া, আপনারা এই সরকারের কাছে কি দাবি জানান? এই সরকারের কাছে আমরা এইটাই দাবি করতে চাই, আমাদের দাবিটা হলো সরকার যেন প্রত্যক্ষ যে খুনি, সেই খুনিকে যেন অতি দ্রুত হচ্ছে সেই খুনিকে যেন সরকার মানে গ্রেপ্তার করা হয় সরকারের মাধ্যমে, এবং আমরা এর সুস্থ বিচার চাই। আপনি কি বলবেন একটু? আমি বলতে চাই আমরা সবাই মর্মাহত, আমাদের দেশের সকল মানুষ আজকে মর্মাহত। আমরা অনেক কষ্ট পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি। আমরা এক হাদির জন্য আজকে আমাদের বাংলাদেশেই হাদি হয়ে গেছে। আমি চাই আজকে থেকে এই শাহবাগ চত্বরের নাম হোক শহীদ ওসমান হাদি চত্বর, এবং তাকে যেন দাফন করা হয় আমাদের কাজী নজরুল ইসলামের কবরের সাথে। আমি এই দাবি জানাচ্ছি সরকারের কাছে, এবং হাদি ভাইয়ের হত্যাকারীকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে যথাযথভাবে সর্বোচ্চ শাস্তি কামনা করছি। যদি অন্তর্বর্তী সরকার করতে না পারে, তারা যেন এই সরকার থেকে পদত্যাগ করে আমরা পুনরায় বিপ্লবী সরকার ঘোষণা করব ইনশাল্লাহ। আমাদের আরেকটা দাবি, সেটা হচ্ছে বাংলাদেশের 64টা জেলায় আমরা হাদি চক্কর চাই। এটা হচ্ছে আমাদের সরকারের কাছে দাবি। সুমনা, ওনারা যেমনটি বলছেন, অর্থাৎ যে এই জুলাই আন্দোলনের অগ্রসৈনিক যে ওসমান হাদি এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তার হত্যার বিচারের দাবি নিশ্চিত করতে হবে সেই অন্তর্বর্তী সরকারকে। যদি সেই হত্যার যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারে, এই সরকারকে তারা বিদায় জানাবেন এমনটি বলছিলেন। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও তারা দাবি করেছেন। এছাড়াও সারা দেশে যে জুলাই আন্দোলনে যে অগ্রভাগের সৈনিকরা রয়েছেন, পাশাপাশি বিভিন্ন সাধারণ জনগণ যেন শান্তিতে থাকতে পারে, তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা এই মুহূর্তে একটা বিপ্লবী সরকার গঠনের দাবি জানাচ্ছেন। এছাড়া বিকেলে 2:30টার সময় ডাকসুর পক্ষ থেকে এই শাহবাগ চত্বরে একটি আধিপত্যবাদ বিরোধী সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেখানে ডাকসুর বিপি সাদিক কায়েম সহ বিভিন্ন স্তরের ছাত্র সংগঠন এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সবাই উপস্থিত থাকবেন। সেই সমাবেশে তারা তাদের আন্দোলনের আগামীদের কি আন্দোলন হবে, পাশাপাশি কি কর্মসূচি, পাশাপাশি যে ওসমান হাদিকে আজকে 6:30টায় সে বাংলাদেশে নিয়ে আসা হবে, তা আসার পরে তার জানাজা এবং কি তার কবর কোথায় হবে, এখান থেকে দাবি উঠেছে তাকে কাজী নজরুল ইসলামের পাশে তাকে সমাধিস্থ করার জন্য তারা দাবি জানিয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে অর্থাৎ যখন সেই মরদেহ বাংলাদেশে আসবে, তারপরেই হয়তো একটা সিদ্ধান্ত হবে তার পরবর্তী কর্মসূচি কি হবে। সুমনা, ছিল আমার কাছে শাহবাগ চত্বর থেকে যে আন্দোলনের সর্বশেষ। সীমান্ত, ধন্যবাদ আপনাকে। শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই বৃহস্পতিবার রাত থেকে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। পতিত আওয়ামী লীগ ও বিদেশি আধিপত্যবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধারা। ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। আজ জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সড়কে নামেন বিভিন্ন ছাত্র সংগঠন ও ডাকসু নেতারাও। রাতে রাজধানীর উত্তরা, মিরপুরেও চলে বিক্ষোভ। বন্ধ হয়ে যায় সড়ক। এক পর্যায়ে আগুন দেয়া হয় প্রথম আলো কার্যালয়ে। এর কিছু সময় পর আগুন দেয়া হয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার কার্যালয়ে। এর ফলে এই দুটি দৈনিক পত্রিকা আজ প্রকাশিত হয়নি। এছাড়া ঐতিহ্যবাহী সংগঠন ছায়ানটেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাজধানীতে গতরাতে প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ের পাশাপাশি ভাঙচুর করা হয় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছায়ানট। সার্বিক পরিস্থিতি জানাতে ধানমন্ডি থেকে যুক্ত আছেন সহকর্মী সানজিদা প্লাবনী। প্লাবনী, আপনি তো 3টি স্থানই ঘুরে দেখেছেন, এখন পরিস্থিতি কেমন আর আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? সুবর্ণা, আইন শৃঙ্খলা বাহিনীর কথা দিয়ে আসলে শুরু করি। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কর্মব্যক্তি কিন্তু আসলে গণমাধ্যমের সাথে এখন পর্যন্ত কথা বলেনি। আমি আপনাকে এতটুকু জানাতে পারি। আর আপনি জানাচ্ছিলেন যে আমি 3টি জায়গায় ঘুরেছি। যে আমি আপনাকে জানাচ্ছি যে এই মুহূর্তে আমি ছায়ানটে রয়েছি, এবং এর আগে আমি আসলে প্রথম আলো বা ডেইলি স্টারের কার্যালয়েও গিয়েছিলাম। সেখানে কিন্তু আসলে যে দৃশ্যগুলি দেখে এসেছি, এখনও আপনাকে বলা যেতে পারে যে আমি যা দেখেছি আসলে ধ্বংসস্তূপ বা ছাই দেখেছি, যেখানে নথিপত্র এই কার্যালয়
কার্যালয়গুলির এই নির্মাণগুলির আসলে দেখা যাচ্ছে নথিপত্র বা কাগজপত্র আসলে আমরা দেখেছি পুড়ে গিয়েছে এবং সেখানে শুধু ছাই কিন্তু অবশিষ্ট রয়েছে। গতকাল রাত আসলে 9টার পরে যখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির সিঙ্গাপুর থেকে আসলে মৃত্যুর খবরটি আসলে নিশ্চিত করা হয়, এরপর থেকেই কিন্তু সারা দেশ জুড়ে আসলে অগ্নিসংযোগ বিভিন্ন জায়গায় ঘটেছে, যেটা বলা যেতে পারে যে অগ্নিসংযোগের ফলে প্রথম আলোর কার্যালয় যেটি বন্ধ হয়ে গিয়েছে এবং যেটি একদম আজকের পত্রিকাটা আসলে প্রকাশিত হয়নি বা ডেইলি স্টারও যেটা আমরা দেখেছি যে বিভিন্ন আসবাবপত্র কিন্তু আসলে তারা আসবাবপত্র ভাঙচুর সহ ওখানে কিন্তু আমরা দেখেছি যে আসলে ওই জায়গাগুলিতে আসলে সব কিছু পুড়িয়ে ফেলা হয়েছে। তো আমরা আসলে বিভিন্ন ওইখানে যারা ছিল তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। আসলে প্রত্যক্ষদর্শীরা আসলে জানায় যে 12টার কিছু সময়ে আসলে ওই সময় আগুন কিছু লোক আসলে আগুন জ্বালিয়ে দেয় এবং এরপরে সারা রাতি ওইখানে আসলে বিভিন্ন নথিপত্র থেকে শুরু করে বিভিন্ন কাগজপত্র এবং আসবাবপত্রও কিন্তু আসলে ভেঙে ফেলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে আসলে সবকিছু পুড়িয়ে ফেলা হয়েছে এবং এখানেও কিন্তু আসলে যারা আছেন তাদের সাথে তারা কিছুক্ষণ আগেও কিন্তু জানিয়েছেন যে আসলে ছায়ানটের সাথে আমরা ছায়ানটের যে সাধারণ সংগঠনটির যে সাধারণ সম্পাদক রয়েছে তার সাথে কথা বলেছিলাম। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই ওসমান হাদির মৃত্যুর সাথে এই ধরনের আসলে এই যে হামলা হয়েছে এই হামলাটা আসলে তারা কোনোভাবে আসলে মেলাতে পারছেন না। তারা আসলে এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে যারা দোষী আছেন তাদের আসলে বিচার আসলে চেয়েছেন। এছাড়াও আসলে এখানে আমরা পরিস্থিতি কিন্তু আসলে আমরা থমথমে পরিবেশই কিন্তু দেখতে পাচ্ছি। এর আগে যে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি অর্থাৎ প্রথম আলোর কার্যালয়ের সামনেও তখনও কিন্তু দমকল বাহিনী কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছিল। তারপরে আমরা গিয়েছিলাম ডেইলি স্টারের সামনে, সেখানেও আমরা কিন্তু দেখেছি যে সেই ডেইলি স্টারের লোক ওখানেও কিন্তু আসলে বিভিন্ন ধরনের গণমাধ্যম ছাড়াও কিন্তু আসলে উৎসুক জনতাও ছিল, কিন্তু সেখানে আসলে এক ধরনের ভীতিকর পরিস্থিতিও আমরা কিন্তু লক্ষ্য করেছি। আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে যে আগুন জ্বালানো হয়েছে সেই আগুনে কিন্তু গাছও আসলে পুড়ে গিয়েছে, গাছের পাতাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিবর্ণ হয়ে গিয়েছে। আসলে গতকাল রাত থেকে ঢাকা সহ বিভিন্ন সারা দেশেই কিন্তু আসলে এই অগ্নিসংযোগটি আসলে চালানো হয় এবং অগ্নিসংযোগের ফলে আসলে সব জায়গায় একই ধরনের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে আসলে সাধারণ জনগণ থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট আছেন তারাও কিন্তু আসলে চাচ্ছেন যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা এই ধরনের হামলার সাথে জড়িত আছে তাদের যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তাদের যেন দ্রুত বিচার করা হয়। আমার কাছে এই ছিল কারণ বাজারে প্রথম আলো এবং ডেইলি স্টার সহ ছায়ানটের সর্বশেষ পরিস্থিতি। সুমনা। প্লাবনী, ধন্যবাদ আপনাকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়। এরপর তারা ক্যাম্পাসের জোহা চত্বরে জড়ো হন। মিছিলটি ঢাকা রাজশাহী মহাসড়ক হয়ে মহানগরীর আলুপট্টি ও সাহেববাজার 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। বিক্ষোভ হয়েছে পটুয়াখালীতেও। গত রাত 11টার দিকে পটুয়াখালীর চৌরাস্তা এলাকায় মহাসড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করে ছাত্র জনতা। ফেনীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আন্দোলনকারীরা রাত 11:30টার দিকে ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এম শাহজাহান সাজুর অফিসে হামলা ও ভাঙচুর চালায়। নাটোরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মধ্যরাতে বিক্ষোভ মিছিল হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী সহ শাখা ছাত্র দলের নেতাকর্মীরা। রাতে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের শহীদ ইয়ামিন চত্বরে এবং আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়ে হাদি হত্যার বিচারের দাবি জানান ছাত্র জনতা। পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ।
হবিগঞ্জে রাত 10:30টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বাহুবলের মৌচাক এলাকায় আগুন ধরিয়ে ছাত্র জনতা বিক্ষোভ করেন। এছাড়া মাগুরা শহরেও বিক্ষোভ হয়েছে। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জনের বাসভবনে হামলার চেষ্টা করেছে কিছু লোক। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য সহ এক আন্দোলনকারী আহত হন। ঘটনাস্থল থেকে 12 জনকে আটক করেছে পুলিশ। গতরাত 1:30টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন এবং হাই কমিশনারের সাথে সাক্ষাৎ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার। এদিকে ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পতিত আওয়ামী লীগের শাসনামলের শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসভবনে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ লোকজন। এ সময় ভবনের সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। শিক্ষামন্ত্রী নওফেলের বাসার সামনে পাটকেল 2-1টা যখন মারা শুরু হয়েছে তখনই আমার ফোর্স সাথে সাথে অফিসাররা ইন্টারভিন করে, স্টান গ্রেনেড এবং আপনার টিয়ার গ্যাস এগুলো করে সাথে সাথে ইয়েটাকে ডিসপার্স করে দেয় এবং ঘটনাস্থল থেকে প্রায় 12 জন লোককে তারা ধরে, গ্রেপ্তার করে। এবং আমাকে যেটা বলা হয়েছে যে এই যে সেকেন্ড গ্রুপ যেটা এসে এখানে কিছু কয়েকটি ইটপাটকেল ছুড়েছিল, এই যে গ্রুপটাকে মোবিলাইজ করার জন্য যে লিডার যে ছিল অর্গানাইজার, সেও অ্যারেস্ট হয়েছে। এবারে বন্দরনগরীর পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী রুনা আনসারি। কথা বলবো তার সঙ্গে। রুনা, চট্টগ্রামে এখন পরিস্থিতি কিরকম দেখছেন? হাদির হত্যার প্রতিবাদে আজ কি কি কর্মসূচি রয়েছে? সুমনা, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের কুলসিয়স্ত ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনের সামনে। এখানে আমরা গতকাল রাত থেকে কিন্তু পুলিশ সদস্য, সেনা সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা তারা এখানে কঠোর অবস্থানে রয়েছেন। এছাড়া আজকে চট্টগ্রামে হাদি হত্যার যে প্রতিবাদে চট্টগ্রামে জুম্মার নামাজের পর জমিয়তুল ফালাহ জামে মসজিদ থেকে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির তারা বিক্ষোভ মিছিল বের করার কথা রয়েছে। এছাড়া চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে ছাত্র জনতার যে একটি ব্যানারে কালকে এখানে বিক্ষোভ করেছিলেন, তারা সেখান থেকে কফিন নিয়ে একটি বিক্ষোভ মিছিল করবেন জুম্মার নামাজের পরে। এছাড়া চট্টগ্রামে বিভিন্ন মসজিদে কিন্তু আমরা দেখেছি হাদি হত্যার ঘটনা নিয়ে তারা খুতবায় এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং তারা বলছেন হাদি হত্যার যারা জড়িত, যারা তাদের পিছনে যারা ইন্ধনদাতা এবং কোনো রাষ্ট্রেরও যদি এখানে কোনো ধরনের ইন্ধন থাকে সেটি আইনের আওতায় আনার কথা বলেছেন এবং রাষ্ট্রীয়ভাবে সে সমস্যার সমাধানের কথা বলেছেন। এখানে মসজিদগুলোতে আমরা যেটা শুনেছি খুতবায়, সেটা রাষ্ট্রীয়ভাবে সমস্যার সমাধানের কথা বলেছেন। কোনোভাবে যেন কোনো রাষ্ট্রের যারা আমাদের এখানে দায়িত্বে আছেন, তারা আমাদের অতিথি, তাদের উপর যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা হামলার ঘটনা না ঘটে, এই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে নজর দেওয়ার জন্য মসজিদের খুতবায় বলা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখছেন, এটি হচ্ছে চট্টগ্রামের ব্যস্ততম সড়ক কুলসি এলাকা। কুলসি এলাকায় কিন্তু এক পাশে সড়কে গাড়ি চলাচল করছে, অন্য পাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী তারা এখানে মোতায়েন রয়েছেন। এখানে একটা মসজিদে নামাজ চলছে, ঠিক মসজিদের সামনেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে এখানে কঠোর অবস্থানে রাখা হয়েছে এবং যেহেতু জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল হবে বিভিন্ন জায়গা থেকে। এছাড়া চট্টগ্রামের অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা, সরকারি বিভিন্ন সংস্থা, সেগুলোতেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রাখা হয়েছে। গতকাল থেকে আমরা দেখেছি এখানে গণমাধ্যমের যে কার্যালয়গুলো রয়েছে, ডেইলি স্টার এবং ডেইলি স্টার যে ভবনে অবস্থিত, সেই ভবনেও কিন্তু ভবনের নিচে প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এখানে রেখেছেন এবং তাদের নিরাপত্তার জন্য পুলিশ কমিশনার যেটি আমাদেরকে বলেছেন, যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি শান্ত হবে না ততক্ষণ পর্যন্ত গণমাধ্যমের যে ভবন, সেই ভবনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা নিয়োজিত থাকবেন। এই মুহূর্তে যেহেতু কিছুক্ষণ পরে জুমার নামাজ শেষ হবে, জুমার নামাজের পরে কিন্তু চট্টগ্রামের সর্ববৃহৎ যে দুটি মসজিদ আছে, সেই দুটি মসজিদ থেকে একটি থেকে কফিন মিছিল বের হবে, আরেকটি থেকে বিক্ষোভ মিছিল বের হবে। সেজন্য কিন্তু পুরো শহরে যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে, ওয়াসার মোড়, আন্দরকিল্লা, লালখান বাজার, জামাল খান, সেই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনা সদস্য এবং অন্যান্য যে সদস্য ফোর্সগুলো রয়েছে সকলকে তারা নিয়োজিত রেখেছেন, কোনোভাবে যেন কোনো
বিশৃঙ্খলা করতে না পারে। এবং আমরা যে জায়গাটিতে আছি চট্টগ্রামের কুলশি এলাকায় যেহেতু এটি চট্টগ্রামের সবচেয়ে একটি প্রধান যে আবাসিক এলাকা বলা হয়, একদম উচ্চবিত্তদের সে আবাসিক এলাকা, নিরাপত্তার জন্য কিন্তু এখানে প্রত্যেকটা সড়কে অতিরিক্ত পুলিশ রাখা হয়েছে যেন কোনো ধরনের কোনো বাসভবনে কোনো বিশৃঙ্খলা হতে না পারে। আপনারা জানেন গতকালকে কিন্তু সাবেক যে আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছিল এবং সেখানেও কিন্তু এখন আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং সেখান থেকে আমরা যতটুকু শুনেছি এখন পর্যন্ত সেখানে কোনো মানুষ ছিল না বা কাউকে আটক করা সম্ভব হয়নি। এবং যে 12 জনকে গতকাল রাতে আটক করেছে সেখানে তাদেরকে পুলিশের বরাত দিয়ে যদি আমরা বলতে পারি সেখানে তাদেরকে রিমান্ডে নেওয়া হবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন এবং তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করার কথা বলা হয়েছে। তো চট্টগ্রামের কিন্তু পুরো শহরে মানুষের মধ্যে একটি আজকে জুমার নামাজের পরে যে বিক্ষোভ মিছিল সেগুলোর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী যেন নিয়োজিত থাকে চট্টগ্রামের সাধারণ মানুষের এমনটাই মন্তব্য আমরা শুনেছি। এবং এই জায়গাটিতে যেহেতু এখানে আরও 2টি মসজিদ রয়েছে এই এলাকায়, জুমার নামাজের পরে এখান থেকে কোনো মুসল্লি যদি মিছিল নিয়ে বের হয় বা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করে সেক্ষেত্রেও তাদেরকেও কিন্তু শান্ত রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলছি, তারা বলছেন কোনো ধরনের কাউকে কিন্তু বাধা দিবে না, তবে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদেরকে প্রতিহত করা হবে এমনটাই বলছেন। কোনো বিক্ষোভে বা কারো কোনো মিছিলে বা কোনো ধরনের প্রতিবাদ মিছিলে কোনো ধরনের বাধা দেওয়া হবে না, বিশৃঙ্খলা এড়াতে কিন্তু তারা এই ধরনের প্রস্তুতি রেখেছেন, এটাই আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রামের সাধারণ মানুষের কথা যদি বলি, তারা পরিস্থিতি নিয়ে কিছুটা ভীতিতে আছেন এবং পরিস্থিতি কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে। আজকে জুমার নামাজের পরে আসলে বোঝা যাবে চট্টগ্রামের পরিস্থিতি কি হচ্ছে, তবে এখন পর্যন্ত পরিস্থিতি পুরোটাই আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখছেন আমার ক্যামেরায়, এটি হচ্ছে সহকারী হাই কমিশনারের বাসভবনের প্রথম গেট, তিনি ভেতরে রয়েছেন, তার সাথে গত রাতে কমিশনার কথা বলে সন্তোষ প্রকাশ করেছেন। তো চট্টগ্রামের পরিস্থিতি এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সবকিছু এই ছিল আমার কাছে চট্টগ্রামের সর্বশেষ তথ্য। সুমনা। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি। শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের হাড়িখালি মুন্সি বাড়ি হচ্ছে জুলাই যোদ্ধা ওসমান হাদির দাদাবাড়ি। সেখানেই রয়েছে ওসমান হাদির পিতা ও দাদার কবর। সেই সূত্রেই পূর্বপুরুষদের পারিবারিক কবরস্থান হাড়িখালিতে। তাই এলাকাবাসী ও প্রতিবেশীদের দাবি তাদের পারিবারিক কবরস্থানেই হোক ওসমান হাদির দাফন। তবে দাফনের বিষয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। দর্শক, ঝালকাঠি থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী খালিদ হাসান, যুক্ত হচ্ছি তার সাথে। খালিদ, আপনি তো ওসমান হাদির গ্রামের বাড়িতে আছেন, সেখানে পরিস্থিতি কেমন দেখছেন, পরিবার পরিজন কি বলছে, আমাদের বিস্তারিত জানাবেন। আমি আসলে ওসমান হাদির দাদাবাড়ি ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের হাড়িখালি গ্রামে মুন্সি বাড়ির সামনে আছি। এখানে আসলে এলাকার মানুষ অত্যন্ত ভালোভাবেই জানতো ওসমান হাদির পরিবারকে, এবং তারা ধার্মিক পরিবার এবং তার বাবাও একজন স্বনামধন্য শিক্ষক ছিল। সেই ক্ষেত্রে এখানে তাদের একটি সুনাম রয়েছে এবং তাদের বাপ দাদার, আমার পিছনেই দেখবেন তার বাপ এবং তার দাদা এবং তাদের পারিবারিক কবরস্থান রয়েছে। সেই সূত্র ধরেই তারা চাচ্ছে যে এই বীর হাদি তার যেন কবর এখানেই সমাহিত করা হয়, যাতে তারা স্মৃতি স্বরূপ ধরে রাখতে পারে। আর একটি বিষয় জানিয়ে রাখি যে তারা গতকালকে তার মৃত্যুর খবর শোনার সাথে সাথে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। এখানকার মানুষজন অত্যন্ত ভারাক্রান্ত মনে তার জন্য দোয়া করে এবং বিভিন্ন মসজিদেও আজকে দোয়ার আয়োজন করা হয়েছে। এবং এখানকার যারা জুলাই যোদ্ধার গণ অভ্যুত্থানের যারা বৈষম্য বিরোধী আন্দোলনে সংযুক্ত ছিল, তারাও কালকে রাত্রি খবর শোনার সাথে সাথে সড়কে নেমে টায়ার চালিয়ে অবরোধ করে বিভিন্ন আন্দোলন করছে। এবং আজকে জুমার নামাজের পর বিভিন্ন রকমের আসলে তাদের বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। আমরা এখানকার যাদের তার প্রতিবেশী এবং এলাকার মানুষের সাথে কথা বলে যারা জানতে পেরেছি যে ওসমান হাদি যে নিহত হয়েছে, সে যে একটি এত বড় মাপের নেতা, সে যে এই দেশের শুভাকাঙ্ক্ষী ছিল, তার যেন এটা অব্যাহত থাকে এবং তার যে একটি ছেলে রয়েছে
রয়েছে মাত্র 7 মাস। হাদিউল নিউসা, সে মাত্র তার বয়স মাত্র 7 মাস। তার পরিবারের যেন দায়িত্ব, তার পরিবারের দায়িত্ব যেন সরকার নেয়। এবং তার যে স্ত্রী রয়েছে রাবেয়া আক্তার শম্পা, তিনি মাস্টার্স কমপ্লিট করা পড়াশোনা একজন গৃহিণী, তাকে যেন একটি সরকারি চাকরির ব্যবস্থা করা হয়। এবং যে তার যে বোন রয়েছে মাসুমা আক্তার, তার প্রতি আহ্বান জানিয়েছে এখানকার এলাকাবাসী যে সে যেন ওসমান হাদির প্রতিনিধিত্ব হিসেবে ঢাকা 8 আসনে তিনি যেন এমপি নির্বাচনে অংশগ্রহণ করেন। যেহেতু ওসমান হাদি জীবিত নেই, তার যে প্রত্যাশা পূরণে তার কোনো ভূমিকা না রাখা, অন্য কোথাও কেউ এরপরে যদি পরবর্তীতে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে হয়তো ওসমানের এই ঘটনা চাপা পড়ে যেতে পারে। সেই ধারাবাহিকতা এবং তার বিচারের দাবি অব্যাহত রাখার জন্য যাতে তার পরিবার থেকে কেউ এই আসন থেকে যাতে পরবর্তীতে অংশগ্রহণ নিয়ে তার বিচারের দাবিটা অব্যাহত রাখতে পারে এবং পরবর্তীতে এইরকমের যেন কোনো দুর্ঘটনা এই বাংলাদেশে না ঘটে, সেই আহ্বানেই আসলে এখানকার মানুষ জানিয়েছে। তারা এই যে ওসমান হাদিকে হারিয়ে আসলে অনেকটাই শোকাহত। এই ছিল আমার কাছে জালকাঠি থেকে সর্বশেষ। খালিদ, ধন্যবাদ আপনাকে। ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সাথে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। আপনারা তাতে শরীক হন। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আন্দোলনে সম্ভাব্য নাশকতার বিষয়ে সতর্কবার্তা দেন তিনি। বলেন, আন্দোলনের ভেতরে ক্ষোভকে কাজে লাগিয়ে স্যাবোটাজের পরিকল্পনা করা হচ্ছে। এবং ডেইলি স্টারে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, যারা এই কাজ করেছে তারা শরীফ ওসমান হাদি ভাইকে ধারণ করে না। তারা এই আন্দোলন, এই বিক্ষোভকে ভিন্ন দিকে প্রবাহের চেষ্টা করে যাচ্ছে। অবশ্যই প্রথম আলো ডেইলি স্টার নিয়ে আমাদের সমালোচনা রয়েছে। পুরো বাংলাদেশ যখন আজকে ঐক্যবদ্ধ হওয়ার কথা, শরীফ ওসমান হাদির শহীদি মৃত্যুকে ধারণ করে, তখন বাংলাদেশকে আজকে বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে। পুরো আন্তর্জাতিকভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে এখানে মিডিয়ায় আগুন লাগানো হচ্ছে, এখানে হটকারিতা হচ্ছে। এগুলো যারা করছে তারা খুবই পরিকল্পিতভাবে স্যাবোটেজ করছে এবং আমরা যাতে আন্দোলন গড়ে তুলতে না পারি সেই চেষ্টা চলছে। শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার ভোরে হাদির নিজ হাতে গড়া সংগঠনটির ফেসবুক পেজে দেয়া এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের হাতে দেশকে তুলে দেয়া যাবে না। ভাঙচুর আর আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায়। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে পোস্টে উল্লেখ করা হয়, আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে অরাজকতা পরিস্থিতি তৈরি করতে পারলে কার কার লাভ সেটা একবার ভেবে দেখুন। এ মুহূর্তে বহির্বিশ্বে বাংলাদেশকে একটি জঙ্গি অভয়ারণ্য, নিয়ন্ত্রণহীন রাষ্ট্র হিসেবে পোর্ট্রেট করার চেষ্টা করা হচ্ছে, যার কোনো সুফল নেই।
এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।